সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি কোকিলা সিংহ জুনিয়র ইনস্ট্রাক্টর টেক্সটাইল টেকনোলজি। আজকে আমি গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজির প্রথম পর্বের ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল সায়েন্স বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আশা করি গুরুত্ব সহকারে তোমরা এই ক্লাস উপভোগ করবা। তো গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজির ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল সায়েন্স বিষয়ে আমাদের অলরেডি 2টা অধ্যায় শেষ হয়ে গেছে, 2টা অধ্যায় এবং 3টা লেকচার শেষ হয়ে গেছে। এখন আজকে আমি তোমাদের আর 3য় ও 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগের ক্লাসে যেগুলো আলোচনা করছিলাম সেগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে এর আগের অধ্যায় আমরা 2য় অধ্যায় পড়ছিলাম, সেটা হচ্ছিল জিনিং। সে অধ্যায়টা ছিল জিনিং। এই অধ্যায় থেকে আমরা যে টপিকসগুলো আলোচনা করছিলাম সেগুলো ছিল জিনিং কাকে বলে, জিনিংয়ের উদ্দেশ্যগুলো কী কী লিখো, জিনিং কত প্রকার ও কী কী, লিন্ট ও লিন্টার্স কাকে বলে। তারপর পড়ছিলাম যে জিনিং মেশিনের চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা করো। তারপরে পড়া হয়েছিল যে জিনিং এর ত্রুটিসমূহ কী কী, সেগুলোর নাম, তার কারণ ও প্রতিকার উল্লেখ করো। গত লেকচারে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি। তো আজকে আমি তোমাদের ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল সায়েন্স বিষয়ের 3য় অধ্যায় ও 4র্থ অধ্যায় মিক্সিং ও ব্লেন্ডিং, এই 2টা অধ্যায় আছে। এই 2টা অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, তোমরা আমার সাথেই থেকো। তো আমরা সর্বপ্রথমে যে অধ্যায়টা জানব এখানে এখন, সে অধ্যায়টা হচ্ছে 3য় অধ্যায়। 3য় অধ্যায় আমাদের আছে মিক্সিং সম্পর্কে। তো 3য় অধ্যায়ে আমাদের কী বিষয়ে আলোচনা করা হচ্ছে, মিক্সিং বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর গত লেকচারে আমরা পড়ছি জিনিং সম্পর্কে। যে জিনিংটা এটা ছিল যে মাঠ থেকে বীজযুক্ত তুলা সংগ্রহ করার পর যে প্রক্রিয়ার সাহায্যে এই বীজ ও তুলাকে সম্পূর্ণরূপে পৃথক বা আলাদা করা হয়ে থাকে সেই প্রক্রিয়াকে বলা হয় জিনিং। তারপরে সেই জিনিং করার পর আমাদের বীজ থেকে তুলোগুলো আলাদা করা হয়েছে এবং তুলার মধ্যে থাকা বিভিন্ন ধরনের অপদ্রব্য যে থাকে সেগুলোকে আলাদা করে ফেলা হয়েছে। আলাদা করার পর তারপরে সেটাকে কি করা হয়, মিক্সিং করা হয়ে থাকে। তাহলে সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে মিক্সিংটা কি, মিক্সিং কি বা কাকে বলে। তাহলে আমরা জানব যে মিক্সিংটা কি। একই প্রকারের বিভিন্ন মানের বা গ্রেডের আঁশকে একসাথে মিশ্রিত করে সুতা তৈরির প্রক্রিয়াজাতকরণকেই বলা হয় মিক্সিং। এই পদ্ধতিতে আঁশের গড় ভৌত ধর্ম কি থাকবে, একই থাকবে। আমি আবারও বলছি যে মিক্সিংটা হচ্ছে যে প্রক্রিয়া একই প্রকারের বিভিন্ন মানের বা বিভিন্ন গ্রেডের আঁশকে একসাথে মিশ্রিত করে সুতা তৈরির প্রক্রিয়াজাতকরণকেই বলা হয় মিক্সিং। এই হচ্ছে মিক্সিং। এই পদ্ধতিতে কি করা হবে, এই পদ্ধতিতে যেরকম যদি আমরা বলি যে তুলাই একটা হচ্ছে ইন্ডিয়ান তুলা, তার সাথে আমরা কি করব, ইন্ডিয়ান তুলা এবং তার সাথে কি করা হবে, আমেরিকান তুলা।
ইন্ডিয়ান তুলা এবং তার সাথে আমেরিকান তুলা একসাথে মিশ্রিত করে কী পাবো, এই প্রক্রিয়াটাকেই বলা হবে মিক্সিং। তাহলে আমরা মিক্সিং বলতে জানি যে একই প্রকারের বিভিন্ন মানের বা বিভিন্ন গ্রেডের আঁশকে একসাথে মিশ্রিত করে সুতা তৈরির প্রক্রিয়াজাতকরণকেই বলা হয় মিক্সিং। যেরকম আর ইন্ডিয়ান তুলার সাথে আমেরিকান তুলা বা ভালো মানের আঁশের সাথে নিম্নমানের আঁশ বা তুলা একসাথে মিশ্রিত করাকেই বলা হয় মিক্সিং। আমাদের সুতা তৈরির জন্য এই মিক্সিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এখন আমরা জানব যে এই যে মিক্সিংটা, এই মিক্সিংটা কী উদ্দেশ্যে বা কী কারণে করা হয়ে থাকে। এখন আমরা কি জানবো, মিক্সিংয়ের উদ্দেশ্যগুলো কি কি বা কী কারণে এই মিক্সিংটা করা হয়ে থাকে। তোমাদেরকে আগেই বলা হয়েছে যে মিক্সিংটা হচ্ছে একই প্রকারের বিভিন্ন মানের বা গ্রেডের আঁশকে একসাথে মিশ্রিত করো, সেটাই হচ্ছে মিক্সিং, যা আমাদের সুতা তৈরির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মিক্সিং। এখন আমরা জানবো এই মিক্সিংয়ের উদ্দেশ্য, কী কারণে এই মিক্সিংটা করা হয়ে থাকে। উৎপাদিত সুতার মূল্য নিয়ন্ত্রণ করা। উৎপাদিত সুতার মূল্য নিয়ন্ত্রণের জন্যে এই মিক্সিংটা করা হয়ে থাকে। কাঙ্ক্ষিত শক্তির সুতা তৈরি করার জন্য। কিসের জন্য? কাঙ্ক্ষিত শক্তির সুতা তৈরি করার জন্য এই মিক্সিংটা করা হয়ে থাকে। প্রক্রিয়াগত কার্যের উন্নতি সাধনের জন্য মিক্সিং করা হয়ে থাকে। সুতার বিভিন্ন ধরনের গুণাবলী, সুতার যে বিভিন্ন ধরনের গুণাবলী আছে এই গুণাবলীকে ঠিক রাখার জন্য বা আকাঙ্ক্ষিত গুণাগুণ সম্পন্ন সুতা তৈরির জন্য কি করা হয়ে থাকে, মিক্সিং করা হয়ে থাকে। তারপরে অপেক্ষাকৃত নিম্নমানের আঁশের সাথে অপেক্ষাকৃত উন্নত মানের আঁশ ব্যবহারের মাধ্যমে আঁশের অপচয় রোধ করা। নিম্নমানের আঁশের সাথে উন্নত মানের আঁশ ব্যবহারের সুযোগ সৃষ্টি করে প্রতিযোগিতামূলক বাজারে সুতার মূল্য কমানো। এগুলোই হচ্ছে কি মিক্সিং এর উদ্দেশ্য। তাহলে মিক্সিং এর উদ্দেশ্য সম্পর্কে কি জানলাম, যে উৎপাদিত সুতার মূল্য নিয়ন্ত্রণ করা, কাঙ্ক্ষিত শক্তির সুতা তৈরি করা, প্রক্রিয়াগত কার্যের উন্নতি সাধন করা, আকাঙ্ক্ষিত গুণাগুণ সম্পন্ন সুতা তৈরি করা, অপেক্ষাকৃত নিম্নমানের আঁশের সাথে অপেক্ষাকৃত উন্নত মানের আঁশের ব্যবহারের মাধ্যমে আঁশের অপচয় রোধ করা, নিম্নমানের আঁশ ব্যবহারের সুযোগ সৃষ্টি করে প্রতিযোগিতামূলক বাজারে সুতার মূল্য কমানো বা নিয়ন্ত্রণ করা। এই উদ্দেশ্যে কি করা হয়ে থাকে, মিক্সিং করা হয়ে থাকে। আর এই মিক্সিংয়ের উদ্দেশ্য একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চিন, আর এটা তোমাদের সংক্ষিপ্ত হিসেবে প্রায় আসে। তোমরা এই কোশ্চিনটা খুব ভালো করে পড়বা। এখন আমরা জানব যে মিক্সিংয়ের প্রকার, এই মিক্সিংটা কত প্রকার ও কি কি। এখন আমরা কি জানব, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব যে এই মিক্সিংটা যে রয়েছে এই মিক্সিংটা কত প্রকার ও কি কি। প্রথম মিক্সিংটা হচ্ছে হ্যান্ড স্টক মিক্সিং। দুই নম্বর হচ্ছে ল্যাব মিক্সিং। তিন নম্বর হচ্ছে
হচ্ছে বিন মিক্সিং, সরি, চার নম্বর হচ্ছে কার্ড মিক্সিং, পাঁচ নম্বর হচ্ছে ড্র ফ্রেম মিক্সিং, আর ছয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে মেসিভ মিক্সিং। তাহলে প্রথমে আসো হ্যান্ড স্ট্রোক। মিক্সিংকে কয় ভাগে ভাগ করা হয়? 6 ভাগে। মিক্সিংকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিক্সিংকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে। একটা হচ্ছে হ্যান্ড স্ট্রোক মিক্সিং, 2 নম্বর হচ্ছে ল্যাব মিক্সিং, 3 নম্বর হচ্ছে বিন মিক্সিং, 4 নম্বর হচ্ছে কার্ট মিক্সিং, 5 নম্বর হচ্ছে ড্র ফ্রেম মিক্সিং, আর 6 নম্বর হচ্ছে মেসিভ মিক্সিং। এই হচ্ছে মিক্সিংয়ের প্রকারভেদ। তাহলে আমরা এখন জানলাম মিক্সিং কত প্রকার ও কী কী। এ অধ্যায় থেকে আর কিছু কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে টাফট কি? এখন আমরা জানব যে টাফ কি। তো এখন এই টাফটা হচ্ছে যে তুলা গাছ থেকে, কিসের গাছ থেকে? তুলার গাছ থেকে তুলা আসে, তুলাকে ভেঙে ছোট ছোট গুচ্ছে পরিণত করা হয়। তুলার গাছ থেকে তুলা আজকে ভেঙে কি করা হয়? ছোট ছোট গুচ্ছে পরিণত করা হয়, যার দৈর্ঘ্য কি হয়ে থাকে? 6 ইঞ্চির বেশি নয়। যার দৈর্ঘ্য কতটুকু হয়ে থাকে? যার দৈর্ঘ্য হচ্ছে 6 ইঞ্চির বেশি নয়, সেটাকেই বলা হয় টাফট। সেটাকে কি বলা হয়? টাফট, TUFT। এটাকে বলা হয় টাফট বলা হয়ে থাকে। তাহলে তুলার গাছ থেকে তুলা আঁশের গুচ্ছকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা হয়, যার দৈর্ঘ্য হয়ে থাকে, যার দৈর্ঘ্য কি হয়? 6 ইঞ্চির বেশি নয়, তাকে বলা হয় টাফট। আবার আসে টাফটের দৈর্ঘ্য ও ওজন লিখো। এই টাফট এর দৈর্ঘ্য ও কি ওজন লিখো। টাফটের দৈর্ঘ্য হচ্ছে 6 ইঞ্চি। এর দৈর্ঘ্য কতটুকু হবে? 6 ইঞ্চি। আর এর ওজন এই যে টাফট রয়েছে, এই টাফটের দৈর্ঘ্য কতটুকু হবে? 6 ইঞ্চি, এর বেশি হবে না, সেজন্য এখানে 6 ইঞ্চি দেওয়া হয়েছে। আর এর যে ওজন আছে, এর ওজনটা হবে 5 যোগ বিয়োগ বা +- 2 গ্রাম। 5 গ্রাম থেকে 2 ইঞ্চি কম হতে পারে, বা 5 গ্রাম থেকে 2 ইঞ্চি বেশি হতে পারে, এর কম বেশি হবে না। তাহলে এটা হচ্ছে টাফট কি। তারপরে জানলাম টাফটের দৈর্ঘ্য ও ওজন। এই ছিল মিক্সিং ও ব্লেন্ডিং, মিক্সিং অধ্যায় সম্পর্কে যে সমস্ত আলোচ্য বিষয় ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে আমরা এই মিক্সিংয়ের অধ্যায় সম্পর্কে কী কী জানতে পারলাম, সেটা হচ্ছে যে সর্বপ্রথমে আমরা এই অধ্যায় সম্পর্কে জানছি যে মিক্সিংটা কি।
মিক্সিং এর উদ্দেশ্যগুলো কি কি, তারপর মিক্সিং এর প্রকারভেদ বা মিক্সিং কত প্রকার ও কি কি, তারপরে জানলাম টাফট কি, টাফট এর দৈর্ঘ্য ও ওজন লিখো। এই অধ্যায় থেকে তোমাদের রচনামূলক কোশ্চেন সেরকম আসে না, আর যে কোশ্চেনগুলো তোমাদেরকে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হলো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, আর তোমরা খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলো কি করবা, অধ্যয়ন করবা। তো এখন আমরা চলে যাই পরবর্তী অধ্যায় সম্পর্কে। পরবর্তী যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমরা আলোচনা করব কি সম্পর্কে, ব্লেন্ডিং সম্পর্কে। আমরা চতুর্থ অধ্যায়ে এখন আলোচনা করব কি সম্পর্কে, ব্লেন্ডিং সম্পর্কে। এই চতুর্থ অধ্যায়ের যে ব্লেন্ডিং রয়েছে, তো সর্বপ্রথমে আমরা জানি যে ব্লেন্ডিং কি। আমরা তৃতীয় অধ্যায়ে কি পড়ছি, মিক্সিং। তৃতীয় অধ্যায়ে আমরা পড়ছি মিক্সিং কি, এখন আমরা চতুর্থ অধ্যায়ে পড়ব কি সম্পর্কে, ব্লেন্ডিং সম্পর্কে। মিক্সিং আর ব্লেন্ডিংয়ের সংজ্ঞা কিছুটা কাছাকাছি। আমি বলতেছি যে ব্লেন্ডিং বলতে বোঝায় এই প্রক্রিয়ায় কী করা হয়, এই প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার আঁশকে, এই প্রক্রিয়ায় কী করা হয়, বিভিন্ন প্রকার আঁশকে, ভিন্ন ভিন্ন প্রকারের আঁশকে নির্দিষ্ট অনুপাতে, এই প্রক্রিয়ায় কী করা হয়, ভিন্ন ভিন্ন প্রকারের আঁশকে নির্দিষ্ট অনুপাতে কী করা হয়, একত্রে মিশ্রিত করা হয়ে থাকে। তাকে কি বলা হয়, ব্লেন্ডিং বলা হয়। তাহলে আমরা এভাবে আবার বলতে পারি যে এই প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন প্রকারের আঁশকে নির্দিষ্ট অনুপাতে একত্রে মিশ্রিত করাকেই বলা হয় কি, ব্লেন্ডিং বলা হয়। আবার এভাবে বলা যায় যে যে প্রক্রিয়ার সাহায্যে ভিন্ন ভিন্ন প্রকারের আঁশকে একটি নির্দিষ্ট অনুপাতে একত্রে মিশ্রিত করে সুতা তৈরির প্রক্রিয়াজাত করা হয়, তাকে কি বলা হয়, ব্লেন্ডিং বলা হয়ে থাকে। যেরকম আমরা এভাবে বলতে পারি যে 70% কটন ফাইবার, কটন ফাইবার 70% এবং পলিয়েস্টার ফাইবার পলিয়েস্টার কত পার্সেন্ট নেব, 30%। টোটাল হবে কি 100%। এটাকে কি বলা হয়, যেহেতু আমরা সংজ্ঞার মধ্যেই জানছি যে ভিন্ন ভিন্ন প্রকার আজকে একটি নির্দিষ্ট অনুপাতে একত্রে মিশ্রিত করাকেই বলা হয় ব্লেন্ডিং। তাহলে যদি কটন 70% নেওয়া হয়, তার সাথে পলিয়েস্টার কত পার্সেন্ট থাকবে, 30%। এই 70% যোগ 30%, তাহলে টোটাল কী হবে, 100%। তাহলে এই প্রক্রিয়া কী করা হয়, দুটি ভিন্ন ভিন্ন বা আলাদা আঁশকে একসাথে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে কি করা হয়, বিভিন্ন ধরনের সুতা প্রস্তুত করা হয়ে থাকে, বিভিন্ন মানের বা কাউন্টের সুতা কি করা হয়ে থাকে, প্রস্তুত করা হয়ে থাকে, যা দ্বারা পরবর্তীতে বিভিন্ন ধরনের কাপড় তৈরি করা হয়ে থাকে। অবশ্যই সেটা কাঙ্ক্ষিত গুণাগুণ সম্পন্ন হতে হবে। এটাই হচ্ছে ব্লেন্ডিং। এর আগেও তোমাদেরকে বলা হয়েছে যে কাউন্ট কি, যেহেতু তোমরা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজিতে পড়তেছো, কাউন্ট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাউন্ট কি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কাউন্ট বলতে সাধারণত ফাইবারের সূক্ষ্মতা বা স্থূলতাকে বলা হয়ে থাকে। কাউন্ট বলতে কি বলা হয়ে থাকে, সুতার সূক্ষ্মতা বা স্থূলতাকে বলা হয়ে থাকে। আবার এভাবে বলা যায় যে
কাউন্ট একটি সংখ্যাবাচক শব্দ। কাউন্ট কি একটি সংখ্যাবাচক শব্দ যার দ্বারা সুতার সূক্ষ্মতা বা স্থূলতা প্রকাশ করা হয়ে থাকে। আবার এভাবে বলা যায় যে যদি আমরা টেক্সটাইল ইনস্টিটিউটের প্রদত্ত সংখ্যা অনুযায়ী বলতে চাই তাহলে এভাবে বলতে হবে যে সুতার একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে কি বলা হয়? কাউন্ট বলা হয়ে থাকে। কাউন্ট দুই পদ্ধতিতে নির্ণয় করা হয়, একটা হচ্ছে ডাইরেক্ট সিস্টেম আর একটা হচ্ছে ইনডাইরেক্ট সিস্টেম। ডাইরেক্ট সিস্টেমে এ পদ্ধতিতে সুতার নম্বর যত বেশি হবে সুতাটা তত বেশি মোটা হবে, আর ইনডাইরেক্ট সিস্টেমে হচ্ছে এ পদ্ধতিতে সুতার নম্বর যত বেশি হবে সুতাটা তত চিকন হবে। তো আমরা চলে আসি এখন এত সম্পর্কে আমরা জানছি যে ব্লেন্ডিংটা কি। এখন আমরা জানব ব্লেন্ডিংয়ের উদ্দেশ্য। ব্লেন্ডিংয়ের উদ্দেশ্য কী উদ্দেশ্যে ব্লেন্ডিং করা হয়ে থাকে? ব্যবহারিক গুণগুলোর উন্নতি সাধন করা। ব্যবহারিক গুণগুলোর উন্নতি সাধন করা, সুতার ব্যবহারিক গুণগুলোর উন্নতি সাধন করা বলতে বোঝায় যে টেনাসিটি, টেনজাইল স্ট্রেংথ, তারপরে ঘর্ষণ সহন ক্ষমতা, আরামদায়কতা, তারপরে ভাঁজ প্রতিরোধ ক্ষমতা, তারপরে হচ্ছে রুচি জ্ঞান সম্পন্ন। এই যে ব্যবহারিক গুণগুলো আছে সুতার, এগুলোকে কি করতে হবে? এই ব্যবহারিক জ্ঞানগুলোর উন্নতি সাধনের জন্য কি করা হয়ে থাকে? ব্লেন্ডিং করা হয়ে থাকে। তারপরে প্রক্রিয়াগত কার্যের উন্নতি সাধন করা, কাঙ্ক্ষিত গুণাগুণ সম্পন্ন সুতা প্রস্তুত করা, যতদূর সম্ভব উৎপাদিত সুতার মূল্য কমানো, সুতার উৎপাদন বৃদ্ধি করা, উপাদান আসে যে সমস্ত অসুবিধা হয়ে থাকে সেই সমস্ত অসুবিধাগুলোকে দূর করা, এগুলোই হচ্ছে কার? ব্লেন্ডিংয়ের উদ্দেশ্য। এখন আমরা জানব কাউন্ট অনুসারে কাউন্ট অনুসারে বিভিন্ন আঁশের মিশ্রণের অনুপাত দেখাও। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এটা তোমাদের সংক্ষিপ্ত হিসেবে প্রায় আসে। কি বললাম? যে কাউন্ট অনুসারে বিভিন্ন আঁশের মিশ্রণের অনুপাত দেখাও। এখানে বলা হয় যে কাউন্ট অনুসারে বিভিন্ন আঁশের মিশ্রণের অনুপাত বা কিসের অনুপাত? এটাকে বলা হয়, এটাকে আমরা ব্লেন্ডিংয়েরও অনুপাত বলতে পারি। কিসের অনুপাত?
ব্লেন্ডিংয়ের অনুপাত। কাণ্ড অনুসারে বিভিন্ন আঁশের মিক্সিং বা মিশ্রণ বা কাণ্ড অনুসারে বিভিন্ন আঁশের ব্লেন্ডিংয়ের অনুপাত দেখাও। যদি 65% পলিয়েস্টার আর 35% কটন একসাথে মিশ্রিত করা হয় তাহলে আমরা কত পাবো? এর কাউন্ট পাবো 18। যদি 50% কটন আর 50% পলিয়েস্টার মিশ্রিত করা হয় বা ব্লেন্ডিং করা হয় তাহলে ওই সুতার যে সুতাটা পাওয়া যাবে সেই সুতার কাউন্ট হবে 30 এস। এসতে কিন্তু কাউন্ট বোঝায় বা এটাকে ইংলিশ কটন কাউন্টও বলা হয়। যদি 35% পলিয়েস্টার এবং 65% কটন নেওয়া হয় তাহলে যে সুতাটা পাওয়া যাবে এটি কিন্তু নিটেড সুতার ক্ষেত্রে সেই সুতার কাউন্ট কত হবে? সেই সুতার কাউন্ট হবে 40 এস। সেই সুতার কাউন্ট কী হবে? 40 এস। তারপরে যদি 60% পলিয়েস্টার এবং 40% কটন একত্রে মিশ্রিত করা হয়, ব্লেন্ডিং করা হয় তাহলে কি ওই সুতার কাউন্ট হবে? যে সুতাতে প্রস্তুত করা হয় তাহলে ওই সুতার কাউন্ট হবে 45। তারপর যদি 70% পলিয়েস্টার এবং 30% কটন একত্রে মিশিয়ে সুতা তৈরি করা হয় তাহলে ওই সুতার কাউন্ট হবে 80। তারপরে এখন 80% যদি পলিয়েস্টার এবং 20% কটন একত্রে মিশ্রিত করে বা ব্লেন্ডিং করে সুতা প্রস্তুত করা হয় তাহলে ওই সুতার কাউন্ট কী হবে? 45। তাহলে এটা হচ্ছে কাউন্ট অনুসারে বিভিন্ন আঁশের ব্লেন্ডিংয়ের অনুপাত দেখো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন আর এটা প্রায় সংক্ষিপ্ত হিসেবে আসে। তোমরা এটা ভালো করে পড়বা, অধ্যয়ন করবা। তাহলে এই অধ্যায় সম্পর্কে আমরা যে জানলাম সেটা হচ্ছে যে সর্বপ্রথম জানলাম যে ব্লেন্ডিং কি বা কাকে বলে, ব্লেন্ডিংয়ের উদ্দেশ্যগুলো কি কি লিখো। তারপরে জানতে পারলাম যে কাউন্ট অনুসারে বিভিন্ন আঁশের ব্লেন্ডিংয়ের অনুপাত দেখাও।
এই অধ্যায় সম্পর্কে আমরা এই জিনিসগুলো জানতে পারলাম। আর এখন তোমাদের বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে যে মিক্সিং ও ব্লেন্ডিংয়ের মধ্যে পার্থক্য। তো তোমাদের বাড়ির কাজ কি থাকলো এই অধ্যায় থেকে তোমাদের বাড়ির কাজ থাকলো মিক্সিং ও ব্লেন্ডিং এর মধ্যে পার্থক্য লিখো। আর এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর এটা প্রায় সংক্ষিপ্ত হিসেবে তোমাদের পরীক্ষার মধ্যে আসে। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর আজকে আর কথা না বাড়িয়ে এখানেই আমার অনলাইন ক্লাস শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো, তোমরা ভালো থেকো। এখানেই শেষ করছি ক্লাস।